ঠিক দুপুর একটা খবর দিন ভরের শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, ইন্টারভিউ ডাক না পেয়ে পথে, চাকরি না পেয়ে পথে নতুন পরীক্ষার্থীরা। অভিজ্ঞতার ভিত্তিতে কেন 10 নম্বর কাট অফ মার্কস পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি, আর যারা ডাক পাননি ইন্টারভিউতে ডাক না পেয়ে এবার পথে, চাকরি না পেয়ে পথে পরীক্ষার্থীরা, নতুন পরীক্ষার্থীরা। এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছি। অভিজ্ঞতার ভিত্তিতে কেন 10 নম্বর, এই প্রশ্ন তুলছেন তারা। কাট অফ মার্কস পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি। একাদশ দ্বাদশ ইন্টারভিউ তালিকা নিয়ে বিতর্ক। যে তালিকা প্রকাশ করেছে এসএসসি স্কুল সার্ভিস কমিশন, তারপর থেকেই বিতর্ক এবং ইন্টারভিউতে ডাক না পেয়ে পথে। সরাসরি চলে যাব, অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, একদিকে দেখতে পাচ্ছি যে পুলিশের নিরাপত্তা রয়েছে, আর অন্যদিকে কাট অফ মার্কস পেয়েও তারা এখনো পর্যন্ত চাকরির ইন্টারভিউতে ডাক পাননি, পথে নেমেছেন, কি বলছেন তারা? গতকালকের পরে আবার যে চাকরি প্রার্থী দল এসএলএসটি 2025 তারা কিন্তু তাদের যে দাবি, সেই দাবি নিয়ে কিন্তু আজকে রাস্তায় নেমেছে এবং পুলিশের পক্ষ থেকে সেই কারণে আগাম কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে, কারণ তাদের কোনো রকম অনুমতি নেই। গতকালই তাদেরকে বলা হয়েছিল তাদের এই যে মিছিল বা মিটিং কোনো রকম অনুমতি নেই, অনুমতি থাকলেই তারা কিন্তু এই মিছিল করতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে যে গতকালকে যে পরিস্থিতি হয়েছিল, গতকালকের পর আজকে আবারও কিন্তু একেবারে করুণাময়ীতে 28 নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং 2025 যারা এসএলএসটি তারা কিন্তু ইতিমধ্যেই নতুন চাকরি প্রার্থী তারা কিন্তু আন্দোলনে নামছে এবং তারা জানাচ্ছে যে অভিজ্ঞতার বসে বলা হচ্ছে 10 নম্বর দেওয়া হচ্ছে, 10 নম্বর অবিলম্বে যেমন বাতিল করতে হবে, তারই পাশাপাশি বলা হচ্ছে শূন্য পদ বাড়াতে হবে। এই দাবি নিয়েই কিন্তু গতকালকের পর আজকে তারা কিন্তু আবার রাস্তায় নামছে। সেই কারণে বিধাননগর পুলিশের পক্ষ থেকে এইভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। করুণাময়ী যে প্রত্যেকটি মেট্রো স্টেশন, সেখানে কিন্তু গতকালকে দেখা গেছিল এখান থেকে এইভাবে যারা চাকরি প্রার্থী তারা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভে বসে পড়েছিল, মিছিল করেছিল। কিন্তু আজকে পুলিশের পক্ষ থেকে 28টা ব্যবস্থা করা হয়েছে এবং কোনোভাবে যাতে কেউ মিছিল বা মিটিং করতে না পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। চাকরি প্রার্থী 2025 এসএলএসটি যারা আসবে তাদেরকে কিন্তু অনুমতি না থাকার জন্য এখান থেকে কিন্তু আটক করা হবে। কিন্তু এই গোটা পরিস্থিতি, তাদের যে দাবি, সেই দাবি নিয়ে তারা রাস্তায় নামবে এমনটা জানাচ্ছে এবং 2025-এর নতুন যারা চাকরি প্রার্থী এসএলএসটি তাদের দাবি অভিজ্ঞতার বয়স 10 নম্বর যে দেওয়া হয়েছে, 10 নম্বর অবিলম্বে বাতিল করতে হবে, অন্যদিকে শূন্য পদ বাড়াতে হবে। এই দাবি নিয়েই তারা কিন্তু আজকে করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত কিন্তু এই মিছিল করবে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে মিছিলে কোনো রকম অনুমতি নেই, সেই কারণে তারা আসতে তার ধরপাকড় করা হবে পুলিশের পক্ষ থেকে, এমনটা স্পষ্ট করা হচ্ছে। বেশ, অন্যদিকে ইন্টারভিউ ডাক না পেয়ে পথে, বিকাশ ভবন অভিযানে চাকরি হারারা অতিরিক্ত শূন্য পদের দাবিতে ফের পথে। গতকালের পর আজ যে ছবি আপনাদের দেখাচ্ছি, ফের পথে চাকরি হারাদের একাংশ। যে ছবি দেখছেন, একাদশ দ্বাদশ ইন্টারভিউ তালিকায় বিতর্ক, আর শিক্ষক নিয়োগে চলছে নথি যাচাই। অন্যদিকে শিক্ষক নিয়োগে নথি যাচাই চলছে, আর অতিরিক্ত যে ইন্টারভিউতে ডাক না পেয়ে পথে, ফের পথে চাকরি হারাদের একাংশ। এবং যে মিছিল, সেই মিছিল ইতিমধ্যেই আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। কি পরিস্থিতি জানবো, সার্নিক রয়েছে সেখান থেকে, সার্নিকের থেকে আপডেট নেব। সার্নিক, দেখো, শুধুমাত্র যারা ইন্টারভিউতে ডাক পাননি তারাও নন, পাশাপাশি যারা ডাক পেয়েছেন তাদেরও একাংশ আজকে এই যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের এই ব্যানারে তারাও আজকে কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন। মূলত তাদের যে দাবি রয়েছে, সেই দাবির মধ্যে অন্যতম এই শূন্য পদ যা রয়েছে, সেই শূন্য পদের সংখ্যা বৃদ্ধি করতে হবে। ঠিক তার পাশাপাশি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা গতকাল থেকে আমরা দেখছিলাম রাস্তায় ফ্রেশাররা নেমেছেন, যারা স্পষ্টতই দাবি তুলছেন যে এক্সপিরিয়েন্সের যে 10 নম্বর, সেই 10 নম্বর যোগ করা হলে সেক্ষেত্রে যে কাট অফ মার্কস যেখানে গিয়ে দাঁড়াচ্ছে, তাতে যারা এক্সপিরিয়েন্স নন তারা ফুল মার্কস পেয়েও সেই মার্কসে পৌঁছতে পারছেন না। সেই দাবিকে কার্যত নস্যাৎ করে এই যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, যারা চাকরি হারিয়েছিলেন, যারা তাদের মধ্যে অনেকেই ইন্টারভিউতে ডাক পেয়েছেন, এরপর নবম দশমেরও প্রক্রিয়া বাকি রয়েছে, তারা অনেকেই বলছেন যে এইখানে শূন্য পদ বৃদ্ধি একমাত্র অপশন। কেননা অনেকেই রয়েছেন যারা বিভিন্ন জায়গা থেকে ইন্টারভিউ থাকা সত্ত্বেও যারা অনেকে পরীক্ষা দিচ্ছেন, তাদের ক্ষেত্রেও যাতে প্রত্যেকে চাকরি পায়, সেই জন্য এত বছর মাঝখানে যে নিয়োগ হয়নি, সেই নিয়োগটাকে ফুলফিল করার জন্য শূন্য পদ বৃদ্ধি একমাত্র অপশন। ঠিক তার পাশাপাশি যে 10 নম্বরের যে কথাটা নিয়ে মূলত বিতর্ক শুরু হয়েছে, সেই 10 নম্বর আদতে যে গেজেটে প্রকাশিত ছিল, সেই গেজেট দেখার পরে যারা ফ্রেশাররা তারা পরীক্ষায় বসেছিলেন, তারপরে এখন এই দলগুলা কেন, সেই প্রশ্ন কিন্তু পাশাপাশি চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তুলছেন। স্বাভাবিকভাবেই এখন যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, করুণাময়ী থেকে এই মিছিল আজকে বিকাশ ভবন পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে মিছিল করুণাময়ী থেকে চলা শুরু করেছে। বিকাশ ভবন পর্যন্ত তারা যাবেন, তাদের দাবি দেওয়া বিকাশ ভবনে তারা পেশ করতে চাইছেন। সেক্ষেত্রে তাদেরকে কত দূর যেতে দেওয়া হয়, কেননা
ইতিমধ্যেই আমরা দেখেছি পুলিশের কড়া নজরদারি রয়েছে করুণাময়ী চত্বরে, কেননা ফ্রেশারদের আজকের কর্মসূচিকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে, সেই জন্য পুলিশও আজকে এখানে যথেষ্ট অ্যালার্ট রয়েছে। তাই সেই জায়গায় এই মিছিল কতদূর পৌঁছতে পারে কিংবা তাদের দাবি তারা আদতে একেবারে বিকাশ ভবনের অন্দর পর্যন্ত পৌঁছতে পারেন কিনা সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকছে। বেশ সান্নিক। আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সংশ্লিষ্ট বিষয়ে যে সর্বনিম্ন নাম্বার পেয়েছে সেইটাকে কোয়ালিফাইং মার্কস ধরে প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু সিট বৃদ্ধি করতে হবে এবং হিউজ সংখ্যক সিট সেটা তো আছেই। এমনি 12 বছর রাজ্যে এসএসসি হয়নি, পার্মানেন্ট পোস্ট এমনি স্কুলগুলোতে তৈরি হয়, তারপরে স্কুলের ছাত্র সংখ্যা রেশিওর উপরে এডিশনাল পোস্ট ক্রিয়েট হয়, তাহলে সেখানে 50,000 60,000 সিট হবে না তো এরকম বিষয়টা নয়। আর সুপ্রিম কোর্টও হাইয়েস্ট বেনিফিট দেওয়ার কথা বলেছে, তাহলে সেখানে হাইয়েস্ট বেনিফিট তো আমরা সেই অর্থে কিছু পাই না, আমরা এক্সপিরিয়েন্সের মার্কস পেয়েছি, আমরা পেয়েছি নাম্বারটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন হিউজ পরিমাণ ভ্যাকেন্সি বৃদ্ধি করে আমাদের 2016কে অ্যাবজর্ব করতে হয়, যদি 2025-এর এই পরীক্ষাকে যদি টিকিয়ে রাখতে হয়, যদি নাল অ্যান্ড ভয়েড করতে না হয়, তাহলে এখানেও চাকরি দিতে হবে এবং হিউজ সংখ্যক আমাদের ভাই বোনেরা যারা আমাদের ছাত্রছাত্রী তারাও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হিসেবে আমাদের কাছে আসুক। আমাদের মেন দাবি সিট বৃদ্ধি করতে হবে। সিট বৃদ্ধি এই জন্যই করতে হবে, আমাদের 2016-তে যা ক্যান্ডিডেট ইন সার্ভিস ছিল সেই তুলনায় এবারে ইন সার্ভিস প্রায় দেখতে গেলে ডবল অ্যাপ্লাই করেছে। তাহলে সমস্ত যদি ইন সার্ভিসই যদি পায় তাহলে আমরাই সেখানে ছিটকে যাচ্ছি, কারণ আমরা পরীক্ষাটা খুব টেনশনের মধ্যে দিয়েছি। তাহলে আমাদের পরীক্ষা সামান্য ভুল হয়েছে, কিছু কমতি তো হয়েছে। আমি নিজে আইআইটি কানপুর থেকে এমএসসি করে 2016 যে পরীক্ষা হয়েছিল এসএসসি, সেখানে তো আমার 54 র্যাঙ্ক ছিল। ইস্টার্ন রিজিয়নেতে আমি প্রথমের দিকেই পেয়ে বর্ধমান বড়তলা মনোহরদার হাই স্কুলেতে আমি চাকরি পেয়েছিলাম, কিন্তু এবারেতে আমি 1 নম্বরের জন্য ম্যাথামেটিক্সে ছিটকে গেলাম। স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকলে মিলবে অতিরিক্ত 10 নম্বর। এসএসসির এই নিয়মেই আপত্তি নতুন চাকরি প্রার্থীদের। অভিযোগ, নিয়মের বেড়াজলে পড়ে বেশি নম্বর পেয়েও নতুনদের অনেকে ইন্টারভিউয়ে ডাক পাননি। আর এরই প্রতিবাদে তারা পথে, সল্টলেকে মিছিল, বিক্ষোভ। এসএসসির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। 11-12 শিক্ষকের চাকরির জন্য প্রকাশ করা হয়েছে ইন্টারভিউয়ের লিস্ট, তাতে নাম 20,500 জনের। এই লিস্ট নিয়েই আপত্তি নতুন চাকরি প্রার্থীদের একটা বড় অংশের। কারণ যেসব চাকরি প্রার্থীদের স্কুলে পড়ানোর অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য অতিরিক্ত 10 নম্বর বরাদ্দ করেছে স্কুল সার্ভিস কমিশন। নতুন চাকরি প্রার্থীদের অভিযোগ, এর ফলে তারা অনেক বেশি নম্বর পেয়েও ইন্টারভিউয়ের ডাক পাননি। আমাদের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে। আমরা 70 পেয়েও ফ্রেশাররা চাকরিতে ডাক পাইনি, ইন্টারভিউতেই ডাক পাইনি, চাকরি পাওয়া তো দূরস্থ। এই বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করছি। এই 10 নম্বর অবিলম্বে বাতিল করতে হবে, ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে এবং যাদেরকে ডাকা হয়েছে ইন্টারভিউয়ের জন্য তাদের ওএমআর জনসমক্ষে আনতে হবে। কেউ 9-10-এর শিক্ষকের চাকরির পরীক্ষা দিয়েছেন, কেউ 11-12-এর, সকলেই নতুন চাকরি প্রার্থী। তাদের দাবি, স্কুলে পড়ানোর অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত 10 নম্বর বাতিল করতে হবে। এই ইস্যুতে তারা সোমবার পথে নামেন। সল্টলেকের করুণাময়ী থেকে শুরু হয় মিছিল। বিকাশ ভবন পৌঁছানোর আগেই আটকে দেয় পুলিশ, তৈরি হয় উত্তেজনা। মার্কস আমি 60 পেয়েছি এবং একাডেমিক স্কোর কাট অফ একাডেমিক স্কোর আমি 10-এ 10 পেয়েছি, কিন্তু কাট অফ স্কোর গেছে 77। হাউ ইজ ইট পসিবল? 10 নম্বর বাতিল করতে হবে। 2016 প্যানেলে যেহেতু 10 নম্বর ছিল না, তো 2025 এখানে 10 নম্বর আসলো। 1 লক্ষ শূন্যবাদ বৃদ্ধি করতে হবে। 10 বছর আমরা একদম ফ্রেশার্স, কোনো পরীক্ষা পাইনি। এই জীবনে প্রথম আমি এসএসসি পরীক্ষা দিলাম। পিজিতে যে ইন্টারভিউ লিস্ট বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে ফুল নম্বর পাওয়া সত্ত্বেও ইন্টারভিউতে ফ্রেশার্স ডাক পাচ্ছে না।
সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে চাকরির নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। 11-12 শিক্ষকের চাকরির ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে। এই লিস্ট নিয়ে নানা অভিযোগ। কলকাতা হাইকোর্টে নতুন করে একাধিক মামলা হয়েছে। ইন্টারভিউ লিস্ট চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছে, সোমবার সেই মামলা শুনানিতে আইনজীবী ফিরদৌস তামিম বলেন, প্রাথমিক শিক্ষক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদেরও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকতার জন্য অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে। 1997 সালে জন্ম হয়েছে এমন পরীক্ষার্থীকেও অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়া হয়েছে। তখন বিচারপতি অমৃতা সিনহা বলেন, 1997 সালে জন্ম, তাকেও অভিজ্ঞতার জন্য নম্বর, এটা কিভাবে সম্ভব? এক্সপিরিয়েন্স হতে কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করেছে সেটাও লিখে দিয়েছে। তাদের জন্যে তো এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশন করবে, সেই জন্য ডাকা হয়েছে। যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটেগরি আছে ম্যাচ করছে না, বাদ যাবে। এখন অবধি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি। মামলার মতো হোক না। নিউজ 18 বাংলা। এসএসসির ইন্টারভিউর লিস্টে যোগ্য শিক্ষকের নাম রায়গঞ্জের নীতিশ রঞ্জন বর্মন অযোগ্য হয়েও ডাক পেয়েছেন ইন্টারভিউয়ে। এই অভিযোগে মামলা কলকাতা হাইকোর্টে। আমার স্বামী 2016 সালের এসএসসি টেন্টেড ক্যান্ডিডেট। সুপ্রিম কোর্টে আমরা সকলেই জানি, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হয়েছিল যে যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা কেউ পরীক্ষায় বসতে পারবে না। দেখলাম যে ওনার 11-12 ইন্টারভিউতে ওনার নাম আছে বা ডাক পেয়েছেন উনি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলছে নিয়োগ প্রক্রিয়া। 11-12 শিক্ষকের চাকরির জন্য ইন্টারভিউয়ের লিস্ট বের করেছে এসএসসি। সেই লিস্টে নাম 20,500 জনের। এই লিস্টে নাম রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের নীতিশ রঞ্জন বর্মনের। এই নীতিশ রঞ্জনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী বিপাশা বর্মনের। প্রশ্ন, এসএসসির প্রকাশ করা অযোগ্যদের লিস্টে নাম ছিল নীতিশ রঞ্জনের। তাহলে কিভাবে 11-12 শিক্ষকের চাকরির পরীক্ষায় তিনি বসলেন, আর কিভাবেই বা তিনি ইন্টারভিউও ডাক পেয়ে গেলেন? আমার স্বামী 2016 সালের এসএসসি টেন্টেড ক্যান্ডিডেট। সুপ্রিম কোর্টে আমরা সকলেই জানি, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হয়েছিল যে যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা কেউ পরীক্ষায় বসতে পারবে না। দেখলাম যে ওনার 11-12 ইন্টারভিউতে ওনার নাম আছে বা ডাক পেয়েছেন উনি। তো আমি এটা দেখে অবাক হচ্ছি যে ওনার মতন টেন্টেড ক্যান্ডিডেট যারা পরীক্ষা বসতে পারবে না তারা কি করে ইন্টারভিউ তার নাম আসে। যখন মামলাগুলো চলছিল সমস্ত এসএসসি 2016 সালের, তখন টেন্টেড লিস্টে ওনার নাম ছিল। ডিভোর্সটা স্যার আমার হাজবেন্ডই আমাকে বিভিন্ন ফোর্স করেছেন। রায়গঞ্জের দেবীনগরের বাসিন্দা নীতিশ রঞ্জন বর্মন 2018 সালে এডুকেশনের শিক্ষক হিসেবে কালিয়াগঞ্জের একটি স্কুলে যোগ দেন। তাঁর স্ত্রী বিপাশা, দুজনের মধ্যে ডিভোর্সের মামলা চলছে। বিপাশা থাকেন রায়গঞ্জেরই বিন্দোলে, আর দেবীনগরে মা বাবার সঙ্গে থাকেন নীতিশ রঞ্জন বর্মন। আমার ছেলে হ্যান্ডিক্যাপ, তো এই নিয়ে পরীক্ষা অ্যাপ্লিকেশন করলো পরীক্ষার জন্য, এডমিট কার্ড পেলো, পরীক্ষা দিল, ভালো রেজাল্ট করলো, যে জন্য ভাই ডাক পেয়েছে। যাবে? হ্যাঁ, যাবে। এসএসসির অযোগ্য শিক্ষকের তালিকায় নাম, তা সত্ত্বেও ইন্টারভিউয়ে ডাকা হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। স্পষ্টত সুপ্রিম কোর্টের নির্দেশ যে কোনো টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসবে না। পরীক্ষায় তো বসলোই, উল্টে তাদের নাম ইন্টারভিউ লিস্টে রেখে দেওয়া হলো। তারা যে টেন্টেড তালিকা প্রকাশ করলো তারপরে তারা একবারও যাচাই করেনি, ফলে এই লিস্টটা একেবারে স্বচ্ছ নয়, অস্বচ্ছ লিস্ট। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, নীতিশ রঞ্জন বর্মনের নাম এসএসসির অযোগ্য শিক্ষকদের লিস্টে থাকা সত্ত্বেও তিনি পরীক্ষায় বসেন এবং ইন্টারভিউতে ডাক পেয়েছেন। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট যে আদেশনামা দেয় সেখানে বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। যদিও বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। অযোগ্য হয়েও কেউ যদি সুযোগ পেয়ে যান তাহলে ভেরিফিকেশন করার সময় অবশ্যই তার নাম বাদ দেওয়া হবে। এখন অবধি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, সুপ্রিম কোর্টে একটা নির্দেশ ছিল বসতে পারে, এটা একজনের ক্ষেত্রেই হয়েছে। এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশন করবে, সেই জন্য ডাকা হয়েছে। যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটেগরি আছে ম্যাচ করছে না, বাদ যাবে। আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, সেটা লয়ারের সঙ্গে আমরা কথা বলেছি। অ্যাকচুয়ালি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড বসতে পারে কি পারে না সেটা সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখা হচ্ছে। সেই মোতাবেক এসএসসির আইনজীবীরা জানাবেন, সেই মোতাবেক সিদ্ধান্ত হবে। ইন্টারভিউয়ের লিস্ট নিয়ে নানা অভিযোগ।
কারো অভিযোগ নীতিশের মতো বেশ কয়েকজন অযোগ্যর নাম ইন্টারভিউয়ের লিস্টে রয়েছে। কারো অভিযোগ কম নম্বর পাওয়া সত্ত্বেও ইন্টারভিউ ডাকা হয়েছে। অনেকের আবার দাবি কাট অফ নাম্বার পাওয়া সত্ত্বেও তাদের লিস্টে নাম নেই। নিউজ 18 বাংলা। এসএসসির প্রকাশ করা ইন্টারভিউ যে লিস্ট তা নিয়ে বিতর্ক রয়েছে, বিক্ষোভ রয়েছে এবং তারই মধ্যে ভেরিফিকেশন চলছে। নথি যাচাই চাকরি প্রার্থীরা যে লম্বা লাইন আপনারা দেখতে পাচ্ছেন, শিক্ষক নিয়োগে নথি যাচাই, একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগে নথি যাচাই চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। আর প্রতিদিন 1000-1500 প্রার্থীকে ডাক দেওয়া হবে। আমার সঙ্গে সান্নিক রয়েছে। সান্নিক, এসএসসি একদিকে যেমন সতর্ক, নথি যাচাই চলছে এবং ইন্টারভিউর আরো এক ধাপ এগোলো। একেবারে নিয়োগের যে প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া যাতে পুরোপুরিভাবে স্বচ্ছভাবে সম্পন্ন হয়, তার জন্যই এই নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ অর্থাৎ নথি যাচাই আজ থেকে শুরু হলো। আজ থেকে 4 ডিসেম্বর পর্যন্ত এই নথি যাচাইয়ের পর্ব চলবে। অর্থাৎ যারা ইন্টারভিউর জন্য ডাক পেয়েছেন তারা যা যা ডকুমেন্ট তাদের প্রয়োজন, যেগুলো তারা ডিটেল তারা আপলোড করেছিলেন কিংবা রয়েছে বলে দাবি করেছিলেন, সেই ডিটেলগুলো একেবারে ফিজিক্যাল ভেরিফিকেশন নথি সহ সেইটা আজ থেকে শুরু হলো। আজকে মূলত যারা বাংলা বিষয়ের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই রকম 700-র কিছু বেশি চাকরি প্রার্থীর তাদের আজকে নথি যাচাইয়ের পর্ব হলো। এর পরের দিনগুলোতে প্রত্যেক দিন গড়ে প্রায় 1000 থেকে 1500-এর কাছাকাছি চাকরি প্রার্থীর নথি যাচাইয়ের পর্ব হওয়ার কথা, যার জন্য প্রায় এই গোটা প্রক্রিয়াটাকে যাতে সহজভাবে করা যায় তার জন্য 15টির কাছে টেবিল একেবারে এসএসসি অফিসের ভেতর তৈরি রাখা হয়েছে। প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য প্রায় 8 থেকে 10 মিনিটের সময় প্রায় বরাদ্দ রাখা হয়েছে। যতক্ষণ তার পুরোপুরি নথি সবকিছু সাবমিট না হচ্ছে বা ভেরিফিকেশন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সময় নিয়ে আধিকারিকরা সেই নথিটা বসে তারা যাচাই করছেন। এই গোটা প্রক্রিয়া সম্পন্ন করার পরে 4 তারিখের পরে যাদের নথি যাচাই সফলভাবে হয়ে যাবে তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে, তেমনটাই খবর রয়েছে এসএসসি সূত্রে। তমশ্রী। বেশ সান্নিক। এখানে 9টার সময় আসার কথা বলা হয়েছে। আধার কার্ড আছে, ইন্টিমেশন লেটার আছে, আরও অন্যান্য ডকুমেন্ট আছে, ওখানে ওরা নোট ডাউন করে রেখেছে। আমাদের বক্তব্য হচ্ছে যারা যোগ্য ছিল তারাও থাক, আর ফ্রেশারদেরও তো অবশ্যই অধিকার আছে। একটা পরীক্ষায় বসছে তাতে তো চাকরি পাওয়া অবশ্যই অগ্রাধিকার আছে। সবাই মিলেমিশে সরকার ভাবুক কি করবে না করবে। 7 বছর ধরে যারা চাকরি করছে তাদেরও তো একটা স্থায়িত্বর একটা ব্যাপার থেকে যায় না। এই সংখ্যাটা তো এক্সাক্ট আমি জানি না, তো মোটামুটি 380 জনের মতো পোস্ট আছে 1260 হিসেবে বাংলা। না, পেশারা আন্দোলন করুক, এখন সব কিছু তো আইন নির্ধারণ করবে। নিয়োগ হচ্ছে একটা ক্রাইটেরিয়া, সেখানে একটা গেজেট পাবলিশ হয়েছে, বলা হচ্ছে 60-এ 60, 70-এ 70। এটা একটা ভুল কথা। 10 নম্বরের এই যে একাডেমিক কোয়ালিফিকেশান সেটাও হচ্ছে 10, 8, 6, আর যেটা এক্সপিরিয়েন্স মার্কস সেটা 2, 2, 2, 2 করে। ফলে এটা পুরো ক্রাইটেরিয়া ফুলফিল করেই দ্য কল ফর ভেরিফিকেশন হচ্ছে। ফলে 60-এ 60 পেয়ে 70 করে ডাক পাচ্ছেন, এটা মিথ্যা কথা। টোটাল ইন সার্ভিস চাকরিহারা শিক্ষক আছে 13,000 মতো, সিট আছে 32,000। তাহলে বাকিগুলো কারা পাবে? হাইকোর্টে স্টে দিতে পারে না, কারণ সুপ্রিম কোর্টে কেস পেন্ডিং আছে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পরীক্ষা হচ্ছে। আমাদের প্রচুর শিক্ষক শিক্ষিকা ডাক পায়নি এখনো। আমরা খুব চিন্তিত তাদের সকলের জন্য। ওদের জায়গাটা থেকে ওরাও হয়তো এত বছর পরে প্রতি বছর পরীক্ষাটা হচ্ছে না, এটা একটা ব্যাপার। এবার আমাদের জায়গাতে আমরাও এটা ভাই বঞ্চিত হয়েছে, আমাদের তো জাস্টিফাই নয়। একটা 7 বছর 6 বছর কারো চাকরি করছে, তারপরে সেই সরকারি চাকরি চলে যাওয়াটা কোনোভাবেই ঠিক নয়। আমাদের অ্যাডমিট কার্ড যেগুলো ডকুমেন্টস চেয়েছে, অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, তাহলে কাস্ট সার্টিফিকেট আর MA সার্টিফিকেট যেগুলো আছে এবং রেজাল্ট আছে, BEd সমস্ত ডকুমেন্টস, এগুলো যে খুব সুন্দর ব্যবস্থা করে করা হচ্ছে। আমার এই স্কুল থেকে লিখে আনা হচ্ছে, আমার এমপ্লয় স্ট্যাটাস আছে যেগুলো ওয়েস্ট বেঙ্গল সরকারের আন্ডারে, আমাদের স্কুল পোর্টাল খুললে ওটা পাওয়া যায়, সমস্তটাই পে স্লিপ সমস্তটা দেখেছে। খবর দিন ভরে পর অন্যান্য খবরের দিকেও নজর রাখতে হবে। ভবানীপুর হরিমোহন প্রাথমিক বিদ্যালয়, আর সেইখানে সেই স্কুলে ভর্তিতে 8,000 টাকা। অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এমনটাই অভিযোগ হচ্ছে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। বসিরহাটের ভবানীপুর হরিমোহন স্কুলের ঘটনা। সরাসরি চলে যাব, অনুপম সাহা রয়েছে আমার সঙ্গে, অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, প্রথমে জানতে চাইবো যে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগটা ঠিক কি? দেখো, প্রধান শিক্ষিকার বিরুদ্ধে যে অভিযোগটা করছে মানস কুমার মণ্ডল বলে এক ছাত্রর অভিভাবক। তিনি যেটা অভিযোগ করছে যে তার ছেলেকে যখন ভর্তি করতে যায় তখন তার কাছে টাকা দাবি করা হয়, এবং সেই যে টাকার পরিমাণ দাবি করা হয়েছিল সেই টাকা না দিতে পারলেও তাকে 8,000 টাকা দিতে হয়। কিন্তু এই 8,000 টাকার বিনিময়ে কিন্তু কোনো রকম রসিদ বা কোনো রকম রিসিপ্ট কিছুই কিন্তু দেওয়া হয়নি। এবং এরপরে এই যে মানস মণ্ডল
এই মানস মণ্ডলের কাছে কিন্তু সরাসরি কিন্তু একদম তার কাছে কিন্তু যে টাকা চাই, এখানকার যে প্রধান শিক্ষিকা, এই স্কুলের যে প্রধান শিক্ষিকা, সেই প্রধান শিক্ষিকাই কিন্তু টাকাটা চেয়েছিলেন এবং তিনি টাকাটা নিয়েছিলেন। অনুভব সঙ্গে থাকো, অভিযোগ কি শুনি প্রথমে। আমি যেহেতু বাচ্চাকে বেটার এডুকেশন নিতে এখানে আসছি, তারপর স্কুল থেকে বলা হয় যে আপনি যেহেতু বাইরে থেকে আসছেন আমরা ভর্তি দিতে পারবো না, যদি আপনি এই ওয়ার্ডে ভাড়ায় থাকেন তাহলে আমরা ভর্তি নেব। চলে আসি স্কুলের পাশেই। তারপর তখন আমাকে বলা হয় যে আমার স্কুলে কিছু টাকা দিতে হবে। কী এবার বলে আলমারি দেবেন একটা, আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না। আমি বললাম কিছু অল্প কিছু দিয়ে মিটিয়ে না। তখন না আপনি 8,000 দেবেন। আমি 8,000 টাকা দিয়েছি, কোনো রসিদ বা এরকম কিছু পাইনি স্কুল তরফ। দেখলাম যে আমার বাচ্চারা ভালো জায়গায় শিক্ষা পাবে, তা যদি এটা হয়তো সিস্টেমে রয়েছে আমি জানি না। আমি এই ব্যাপারটা আমি পুরো দপ্তরের হাতে ছেড়ে দিয়েছি। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, আমরা মানস মণ্ডলের বক্তব্য শুনলাম, অভিযোগ শুনলাম, তিনি 8,000 টাকা দিয়েছেন, তিনি কোনো রসিদও পাননি এমনটাও অভিযোগ করলেন, এবং প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ, তার কি বক্তব্য? দেখো এই বিষয়ে বক্তব্য, এই যে অভিযোগ, এই অভিযোগ পাওয়ার পর কিন্তু আমরা এই যে স্কুলের যে পরিচালন সমিতির যিনি সভাপতি ভাস্কর মিত্র, তার সঙ্গে আমরা যোগাযোগ করি। তিনি যেটা বলেছেন যে তিনি বিষয়টি জেনেছেন এবং তিনি একাধিক লোকের কাছে এই একই রকম অভিযোগ তিনি পেয়েছেন, এবং সেই পাওয়ার পরে কিন্তু তিনি এসআই অফিসে কিন্তু একটা অভিযোগও দায়ের করেছেন যাতে পূর্ণাঙ্গ তদন্ত হয়। এবং এরপরে আমরা স্কুলে গিয়ে এই যে কাকলি রায় মণ্ডল, যিনি এই প্রধান শিক্ষিকা, তার সঙ্গে যখন আমরা কথা বলতে যাই, তার তিনি প্রশ্ন শুনেই তিনি প্রথমেই আমাদেরকে ক্যামেরা বন্ধ করতে বলেন এবং কোনো উত্তর দেব না, একদম পরিষ্কার জানিয়ে দেন। তার কাছ থেকে কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি। একেবারে সঙ্গে থাকো, যখন আমাদের প্রতিনিধি কথা বলতে যান প্রধান শিক্ষিকার সঙ্গে, তখন তিনি কি রিয়াকশন দেখুন একবার। মানস কুমার মণ্ডল একজন অভিভাবক, তিনি দাবি করছেন যে আপনি 8,000 টাকা নিয়েছেন। এই নিয়ে কি বলবেন যে তার ছাত্র ভর্তি করার জন্য? হ্যাঁ, আপনি বলুন না, আপনি বলুন। অভিযোগ এসে সব কপি আমাদের কাছে আছে। তিনি অভিযোগ করেছে এসআই অফিসে, সভাপতির কাছে অভিযোগ করেছে, সেসব কপি আমাদের কাছে আছে। তার বক্তব্য নিয়ে আসেনি। ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আপনারা বলবেন যে আমরা এই, আচ্ছা এই নিয়ে আপনি কোনো রকম বক্তব্য দেবেন? অর্থাৎ ক্যামেরা দেখে মুখ লুকানোর চেষ্টা করলেন প্রধান শিক্ষিকা, এবং তিনি সাফ জানিয়ে দিলেন তিনি কোনো মন্তব্য করবেন না। তবে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে এসআই অফিসে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে। সম্পূর্ণ আমাকে অন্ধকারে রেখে প্রধান শিক্ষিকা কিভাবে এই ডোনেশন নিচ্ছে জানতে পারি, এবং তৎক্ষণাৎ প্রশাসনিকভাবে আমি এসআইকেও জানাই, তীব্র বিরোধিতা করছি। এখানকার দিদিমণি আসলে কাউকে কিছু না জানিয়েই সম্পূর্ণ নিজের ক্ষমতা প্রয়োগ করে এগুলো কি করছে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইমিডিয়েট আমরা অনুরোধ করছি।